হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে থেকে তোমাদের শুরু হচ্ছে কি জিওগ্রাফি, ঠিক যেমনটা তোমাদের কথা দেওয়া হয়েছিল। আগের দিন আমি তোমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছিলাম যে জিওগ্রাফি ক্লাসটা আপাতত আমি নেবো, যেহেতু তোমাদের মাঝি স্যারের একটু অসুস্থ আছেন, তাই আপাতত জিওগ্রাফি ক্লাসটা আমি নেবো। পরবর্তী ক্ষেত্রে যদি অন্য কোনো স্যার নেন সেটাও তোমরা দেখতে পাবে। তো আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু জিওগ্রাফিতে যে কোশ্চেনটা, মানে যে বইটা সবার প্রিয়, সেটা হচ্ছে মাজিদ হোসেন। সেই মাজিদ হোসেন বইটা দিয়েই কিন্তু আমাদের কি করা হবে, এই জিস্ট হিসাবে এখানে পড়ানো হবে। মাজিদ হোসেনের যে বইটা আছে সেই বইটারই জিস্ট হিসাবে তোমাদেরকে জিওগ্রাফিটা পড়ানো হবে। তো আজকে আমরা কি শুরু করব, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা শুরু করতে চলেছি হিমালয়া, প্রথম টপিক হিমালয়। তো তার আগে তোমরা যদি কেউ প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকো, তাদেরকে একটা কথা একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে তোমার রুটিনটা দেখতে পাচ্ছ যে নিয়মিতভাবে 4টে করে ক্লাস আপলোড হয়। তার মধ্যে এই 6 PM আমার ক্লাস হয়, যেখানে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি আমি ক্লাস নিই, এবং এখানে আপাতত আমি বায়োলজি এবং আজ থেকে জিওগ্রাফি স্টার্ট হলো, বায়োলজি এবং জিওগ্রাফির ক্লাস আমি নিতে থাকি। ওকে। আর তোমাদের মধ্যে কেউ যদি আমাদের পেড কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড হও, মানে ইনকেস তোমরা যদি কেউ ভালো করে আরও প্রিপারেশান নিতে চাও বেটার ওয়েতে, তাহলে তোমরা আমাদের ফাউন্ডেশন কোর্স নিতে পারো, যেখানে হচ্ছে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু ইনক্লুড আছে, এবং তার পিডিএফ মানে ইবুক তোমাদেরকে অ্যাপে দিয়ে দেওয়া হবে। তার ফি স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর যদি কেউ মনে করো যে শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে আমাদের মক টেস্ট কোর্স নিতে পারো, তারও ফি স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ। এই সমস্ত কোর্স কিন্তু তোমরা কোথায় পেয়ে যাবে, সমস্ত কোর্স তোমরা পেয়ে যাবে আমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপের মধ্যে। অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে পারো, অথবা ইনস্টলেশনের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। তো এখানে মূলত আমরা অ্যাকচুয়ালি শুরু করছি কি, অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ফিজিওলজিক্যাল ফিচার্স থাকে বা ফিজিওলজিক্যাল ডিভিশন থাকে ইন্ডিয়ার, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে, সেই জিনিসটা স্টার্ট করছি। হ্যাঁ, এবার তোমরা আমাদের অনেকে বলবে স্যার এটা তো ফার্স্ট চ্যাপ্টার নয়, মাজিদ হোসেনের বই এর আগে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ আছে, আমিও জানি, কিন্তু মাজিদ হোসেনের সেই ফার্স্ট চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ওয়েটেজ বেশি ক্যারি করে, সেই কারণে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে এখানে করানো হচ্ছে। ওকে, তো তোমাদের সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। ওই চ্যাপ্টারটা যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে সেটাও করানো হবে, কিন্তু আপাতত এই চ্যাপ্টারটার ওয়েটেজ বেশি, তাই এই চ্যাপ্টারটা ফার্স্টে স্টার্ট করা হচ্ছে। তাহলে এবার আজকের ক্লাসটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নেবো যে আমাদের ইন্ডিয়াতে যে মেজর ফিজিওলজিক্যাল ডিভিশনগুলো আছে সেই ডিভিশনগুলো কী কী। তারপর আমরা ধীরে ধীরে ডিভিশনগুলো আজ থেকে হিমালয়াতে পড়তে শুরু করব। তাহলে এবার তোমরা যে ভাগগুলো আছে, ভাগগুলো একবার দেখে নাও কী কী ভাগ আছে। তো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে পুরো ভারতবর্ষকে যে বিভিন্ন ফিজিওলজিক্যাল ভাগগুলোতে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে কী কী আছে। সেগুলো আছে আমাদের হিমালয়ান মাউন্টেন, নর্দার্ন প্লেন্স। হিমালয়ান মাউন্টেন মানে হচ্ছে তোমরা এখানে ম্যাপ থেকে দেখতে পাচ্ছ, এই যে এখানে একদম উপরের দিকে যে অংশটা আলাদা আলাদা কালার করে দেখানো, পরিষ্কারভাবে দেখানো আছে। তো এই হচ্ছে এই অংশটা, এবং এই অংশটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন। হ্যাঁ, এইখানেও আছে, কিন্তু এটা কি নেপাল ভুটানের মধ্যে পড়ছে। আপাতত আমি ইন্ডিয়ার মধ্যে ভাগগুলো দেখাচ্ছি, তাই শুধুমাত্র ওই অংশটুকু দেখানো হয়েছে। এই অংশগুলো তো হিমালয়ে আছে। তো উপরে নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কি, সেটা হচ্ছে আমাদের হিমালয়, মানে হিমালয়টা। তার নিচে আছে কি গ্রেট প্লেন, সবুজ রঙের যেটা, বা নর্দার্ন প্লেন তোমরা যাই বলবে, নর্দার্ন প্লেন। নর্দার্ন প্লেন মানে হচ্ছে আমাদের উত্তরের সমভূমি, ঠিক হিমালয়ের পাদদেশে যে উত্তরের সমভূমি থাকে সেই নর্দার্ন প্লেন্স। তারপরে আছে আমাদের পেনিনসুলার প্ল্যাটু, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের মালভূমিগুলো দেখতে পাওয়া যায় মাঝামাঝি অংশগুলোতে। তারপরে আছে আমাদের ইন্ডিয়ান ডেজার্ট, অর্থাৎ ভারতের যে মরুভূমি, মানে থর মরুভূমি। নেক্সট হচ্ছে কোস্টাল প্লেন্স, অর্থাৎ আমাদের উপকূলবর্তী যে সমভূমিগুলো। এবং লাস্ট হচ্ছে দ্য আইল্যান্ডস, অর্থাৎ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। তো এই টোটাল এতগুলো ভাগে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফিটাকে, মানে ফিজিওলজিক্যাল ডিভিশন করা হয়েছে ইন্ডিয়াকে। তার মধ্যে আমরা আজ থেকে কি শুরু করব, আজ থেকে আমরা হিমালয়টা পড়া শুরু করব। ওকে, এরপর আমরা কি করব তাহলে, অরিজিন অফ হিমালয়, মানে হিমালয় পর্বতমালার উৎপত্তি সম্বন্ধে একটু দেখে নেবো। উৎপত্তি সম্বন্ধে যে বিভিন্ন থিওরিজগুলো আছে, সেই থিওরিগুলো সম্বন্ধে আমরা একটু অল্প করে দেখে নেব। তো সেই থিওরিগুলো সম্বন্ধে দেখো, প্রথমে যে জিনিসটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি জিও সিঙ্ক্লিনাল থিওরি। কী বলা হয়েছে, জিও সিঙ্ক্লিনাল থিওরি। প্রথম থিওরি হচ্ছে জিও সিঙ্ক্লিনাল থিওরি। তাহলে জিও সিঙ্ক্লিনাল থিওরিতে দেখো কিছুই না, এখানে এটাই বলা হয়েছে, আমি ডিটেলসে বলে দিচ্ছি যে এখানে দেখো এজ এখানে কীরকমভাবে এজ হিসাবে দেখিয়েছে দেখো। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে দেখানো হয়েছে,
যে আমাদের হচ্ছে এরকম মাঝখানে হচ্ছে কী ছিল, টেথিস সাগর ছিল। টেথিস সাগরের এই দিকে এইখানে ছিল চাইনা প্লেট, এই সাইডে ছিল ইন্ডিয়ান সিল্ড। তো এইখানে হচ্ছে কী হচ্ছিল, ধীরে 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 এদের মধ্যে থেকে পলিমাটি ক্ষয় হয়। দুটো যে প্লেট ছিল, দুটো প্লেট থেকে পলিমাটি ক্ষয় হয়ে এই টেথিস সাগরে জমা হচ্ছিল। দেখো এখানে যে ক্ষয় হচ্ছে প্রথমে তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ। প্রথমে দেখো হাইট ছিল এতটা, তারপরে এবার দেখো হাইট কমে একটু কমে গেছে, মানে ক্ষয় হয়ে নেমে গেছে। ক্ষয় হয়ে, এবং সেটা কততে হয়েছে, সেটা হচ্ছে 40 থেকে 15, মানে প্রায় তোমাদের 25 মিলিয়ন বছর ধরে, 25 মিলিয়ন বছর ধরে ক্ষয় হওয়ার পর এই ঘটনাটা ঘটেছে। তো তারপরে হচ্ছে মানে 25 মিলিয়ন বছর ধরে কী হয়েছে, ক্ষয় হয়ে হয়ে এটা একটু হাইটটা নেমে গেছে, এবং সেই ক্ষয় হয়ে সেই পলিমাটিটা কী হয়েছে, টেথিস সাগরে জমা হয়েছে। টেথিস সাগরে জমা হওয়ার পর তারপরে কী হয়েছে, ধীরে 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 এই পলিমাটিগুলো উপরের দিকে এভাবে উঠতে শুরু করেছে। সেটা সেটা আবার কতদিন ধরে হচ্ছে, সেটা সেই 15 মিলিয়ন বছর আগে যে শুরু হয়েছে সেটা থেকে বর্তমানে এখনও চলছে। মানে হিমালয় পর্বতমালার হাইট এখনও বাড়ছে। সেই জন্য দেখবে হিমালয় পর্বতমালাকে অনেক সময় বলা হয় কি নবীন ভঙ্গিল পর্বতমালা। আমাদের আরাবল্লী পর্বতমালাকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বা অবশিষ্ট পর্বতমালা। ঠিক আছে, এটা ঠিক প্রাচীন বলা, আরাবল্লী হচ্ছে অবশিষ্ট পর্বতমালা। মানে আরাবল্লী যা ওঠার উঠে গেছে, বরং এখন ধীরে ধীরে ওর হাইট কমে যাচ্ছে। মানে আগে যে হাইট ছিল সেটা ক্ষয় হয়ে হাইট কমে যাচ্ছে, সেই জন্য আরাবল্লীকে বলা হয় অবশিষ্ট পর্বতমালা। তার জায়গায় হিমালয়কে কি বলা হয়, হিমালয়কে বলা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। তার কারণ, বা নিউ ফোল্ড মাউন্টেন, তার কারণ কি ওটার হাইট এখনও ধীরে ধীরে বাড়ছে। এরপর আমি তোমাদের এই জিওসিনক্রান অরিজিনটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো কী হয়েছিল আমাদের, মানে এটা স্টার্টিং কীভাবে হয়েছিল। দেখো এটা তো আমরা 40 মিলিয়ন ইয়ার আগেও আমরা কী করলাম, দেখলাম যে এরকম কন্ডিশানে ছিল। তো এই কন্ডিশানটা এলো কীভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রায় 200 মিলিয়ন ইয়ার্স আগেও এটা শুরু হয়েছিল, ঠিক আছে। 200 মিলিয়ন বছর আগে কী ছিল, আমাদের পৃথিবীতে সমস্ত স্থলভাগ একসঙ্গে একত্রিত হয়ে কী গঠন করেছিল, প্যানজিয়া বা সুপার কন্টিনেন্ট, যেটাকে বলা হয় প্যানজিয়া সুপার কন্টিনেন্ট। এবং তার চারপাশে সমস্ত সাগর এবং মহাসাগর একসঙ্গে মিলিত হয়ে কী গঠন করেছিল, প্যান্থালাসা। তো এই প্যানজিয়া এবং প্যান্থালাসার মধ্যে কী হয়, 200 মিলিয়ন ইয়ার্স আগো কী হয়, ভাঙন শুরু হয়। ভাঙন শুরু হওয়ার ফলে ধীরে 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 কী হয়, টেথিস সাগর তৈরি হয়। এবং টেথিস সাগরের উত্তরে কী ছিল, টেথিস সাগরের উত্তরে ছিল আঙ্গারা ল্যান্ড। কী ছিল, আঙ্গারা ল্যান্ড। আর দক্ষিণে কী ছিল, দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, আমি ল্যান্ডটা লিখলাম না, আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড। মাঝখানে ছিল আমাদের টেথিস সাগর। তো এই যে আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড ছিল, টেথিস সাগর, এটাই তোমরা দেখতে পাচ্ছিলে ওখানে চাইনা প্লেট, ইন্ডিয়ান সিল এরকম দেখাচ্ছিল। তো ওর প্লেটের নাম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার নাম ছিল কী দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে উত্তরে ছিল আমাদের আঙ্গারা ল্যান্ড, দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড। তো এই আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড থেকে কী হয়, ধীরে ধীরে ওই দীর্ঘ সময় ধরে আস্তে 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 কী হয়, পলিমাটি ক্ষয় পেতে থাকে। পলিমাটি এভাবে তোমরা দেখতে পাচ্ছ ইরোশনের কারণে কী হচ্ছে, পলিমাটি ক্ষয় পেয়ে পেয়ে আমাদের সমুদ্র মানে টেথিস সাগরের তলদেশে জমা হতে থাকে। এইভাবে দীর্ঘ কয়েক মিলিয়ন বছর ধরে জমা হওয়ার কারণে ধীরে 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 কী হতে থাকে, দেখো সাপোজ তোর এরকম একটা জায়গা আছে, এখানে ধীরে 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 আমার পলিমাটি জমা হচ্ছে। এবার যত বেশি পলিমাটি জমা হবে, নিচের দিকে ডিপোজিট জমতে থাকবে, তার তো একটা ওজন বাড়তে থাকবে। মানে কয়েক মিলিয়ন বছর ধরে ধীরে 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 পলিমাটি জমা হচ্ছে, তার একটা সার্টেন ওয়েট আছে। সেই ওয়েটের কারণে ধীরে ধীরে কী হবে, এই নিচের দিকে যখন ও চাপ দেবে, এই সাইড থেকে এই অংশগুলো এইভাবে একটু আস্তে আস্তে কাছে সরে আসতে থাকবে। এবং যত কাছে সরে আসতে থাকবে এই যে পলিমাটিগুলো কি ততদিনে মিলিয়ন বছর ধরে যখন পলিমাটিটা জমা হচ্ছে, তার ডেনসিটি বেড়ে গেছে, একটু শক্ত হয়েছে, তখন সেটার মধ্যে কী হবে, ফোল্ড সৃষ্টি হয়ে যাবে। তখন সেটা কী হবে, এইভাবে ধীরে 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 ফোল্ড তৈরি করবে। কারণ এইভাবে জমা হয়ে আছে, চাপ দিচ্ছে নিচের দিকে, তার ফলে সাইড থেকে এইভাবে এরা সরে আসছে, দুটো ল্যান্ডমাস ধীরে ধীরে সরে আসার ফলে এই যে পলিমাটিটা সেটা কীভাবে ফোল্ড তৈরি হবে। এই ফোল্ডটার কারণে কি হয়েছে, ধীরে ধীরে আমাদের হিমালয় পর্বতমালাটা তৈরি হয়েছে, যেটা এখানে দেখানো হয়েছে যে 15 মিলিয়ন বছর থেকে আজ অবধি চলে আসছে। মানে আজও হচ্ছে হিমালয় পর্বতমালা ধীরে ধীরে উপর দিকে উঠছে। ওকে, তো এই গেল আমাদের জিওসিনক্রানাল থিওরি অফ অরিজিন। এরপর আমরা দেখব কি, এরপর ধরো প্লেট টেকটনিক অরিজিন।
প্লেট টেকটনিক থিওরিটা খুব ইজি। প্লেট টেকটনিক অরিজিনটা তোমরা এখানে ছবি থেকে বুঝতেই পারছো। এখানে কি বলা হচ্ছিল, এখানে বলা হচ্ছিল যে এইরকম এখানে হচ্ছে আমাদের টেথিস সাগর ছিল, এখানে আছে ইউরেশিয়ান প্লেট, এবং এখানে ধীরে 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 দেখো ইন্ডিয়ান প্লেট যেটা ছিল, ইন্ডিয়ান প্লেটটা কীভাবে মুভ করছে, এবং এখানে দেখো টাইম স্ট্যাম্প দেওয়া আছে। প্রথমে ছিল এটা 70 মিলিয়ন বছর আগে, তারপর 20 মিলিয়ন বছর এইভাবে সরেছে, তারপরে বর্তমানে ইন্ডিয়া এইখানে এসে ঢুকেছে। তো যখন ধীরে ধীরে ইন্ডিয়ান প্লেটটা এইভাবে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এসে লেগেছে, তখন কি হয়েছে, এই টেথিস সাগরটা নিচে যে পলি মাটি জমা ছিল সেটা ঠিক একই রকমভাবে কি হয়েছে, দু সাইড, এখানেও কি ধরো দু সাইড থেকে আমি চাপ দিচ্ছি, এই টেথিস সাগরের মধ্যে যে পলি মাটিগুলো জমা আছে, যখন ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এসে কোলাইড করছে বা মিশে যাচ্ছে, তখন কি এখানে চাপ সৃষ্টি হচ্ছে, চাপ সৃষ্টি হওয়ার কারণে এইভাবে ভঙ্গিল পর্বতমালা উপর দিকে উঠে যাচ্ছে। তো এই মানে ওই পলিমাটির এভাবে উপর দিকে ভাঁজ হয়ে উঠে যাচ্ছে, ফোল্ড হয়ে উঠে যাচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় কি ভঙ্গিল পর্বতমালা, ঠিক আছে, বা ফোল্ড মাউন্টেন বলা হয়ে থাকে। তো সেই কারণে হচ্ছে একে, তো এইভাবে হচ্ছে কি হয়, আমাদের এই ভঙ্গিল পর্বতমালা বা আমাদের ফোল্ড মাউন্টেনটা তৈরি হয়। তো এখান থেকে তোমরা আশা করি হিমালয়ের অরিজিনটা বুঝতে পারলে। দুটো অরিজিন থিওরি যেটা বললাম, একটা হচ্ছে জিওসিনক্লিনাল থিওরি আর একটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, দুটোই তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের হিমালয়ের যে ডিভিশনগুলো আছে, হিমালয়ের ডিভিশনগুলো সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। তো হিমালয়কে অনেক রকমভাবে ভাগ করা আছে, তার মধ্যে মেজর যে ডিভিশন সেগুলো সম্বন্ধে আমরা আজকে একটু দেখে নিই, তারপরে নেক্সট দিন আমরা অন্য ডিভিশনগুলো সম্বন্ধে দেখবো। মেজর যে ডিভিশন আছে সেগুলো হচ্ছে শিবালিক বা আউটার হিমালয়, লেসার হিমালয় আর মিডিল হিমালয় বা হিমাচল, গ্রেটার হিমালয় আর হিমাদ্রি, ট্রান্স হিমালয় আর টিবেটিয়ান হিমালয়, এবং ইস্টার্ন হিমালয় আর পূর্বাঞ্চল, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু তোমাদের বলে দিচ্ছি, এখানে ভাগটা এইভাবে সাজানো আছে কারণ এইটা সম্বন্ধে তোমাদের বেশি জানতে হবে, এখান থেকে বেশি কোশ্চেন আসে, কিন্তু অ্যাকচুয়ালি মানে নর্থ থেকে সাউথে যদি আসি তাহলে প্রথমে পড়বে হিমাদ্রি, তারপর পড়বে মিডিল হিমালয়, তারপর পড়বে আউটার হিমালয় বা শিবালিক, ঠিক আছে। এইটা হচ্ছে সব থেকে নর্থ মোস্ট, এটা নর্থে পড়বে, তারপর এটা সাউথে পড়বে, আর তারপরে টিবেটিয়ান হিমালয় আর ইস্টার্ন হিলস যেটা পূর্বাঞ্চল যেটাকে বলা হয়, সেটাই আমাদের নর্থ ইস্ট যেখানে থাকে সেই দিকটাতে এসে পড়বে। আর টিবেটিয়ান হিমালয় এগুলো সব আমি ম্যাপে দেখিয়ে দেবো, তো তবুও একবার তোমাদের বলে দিলাম, আমি এটাও ম্যাপে দেখিয়ে দেবো যে শিবালিক, লেসার হিমালয়, গ্রেটার হিমালয় কীভাবে ভাগ থাকে। তো এখানে দেখো বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য হিমালয়ান রেঞ্জেস ফল ইন ইন্ডিয়া, নেপাল অ্যান্ড ভুটান, দ্য নর্দার্ন স্লোপস আর পার্টলি সিচুয়েটেড ইন টিবেট ও ট্রান্স হিমালয়াস, হোয়াইল দ্য ওয়েস্টার্ন এক্সট্রিমলি লাইজ ইন পাকিস্তান, আফগানিস্তান অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। মানে বলা হচ্ছে মূলত আমাদের ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে থাকে। উত্তর দিকের যে স্লোপগুলো থাকে, মানে উত্তর দিকে যেখানে হচ্ছে পাহাড়টা ধীরে ধীরে নেমে গেছে, সেইখানটা হচ্ছে কোথায় পড়ে, সেটা পড়ে আমাদের এই ট্রান্স হিমালয় বা টিবেটিয়ান হিমালয় যেটা বলা হয় সেই অংশটার মধ্যে পড়ে। এবং যে ওয়েস্টার্ন হিমালয় থাকে, ওয়েস্টার্ন হিমালয় হচ্ছে আমাদের পাকিস্তান, আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়া। আচ্ছা, এবং এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে ট্রান্স হিমালয় বা টিবেটিয়ান হিমালয় বলা হয়ে থাকে, এটাই ফার্স্ট অরিজিন হয়েছিল, মানে যখন হচ্ছে টেথিস সাগর থেকে আমাদের হিমালয়ের উৎপত্তি হচ্ছিল, তখন প্রথম কিন্তু উৎপত্তি হয়েছিল আমাদের টিবেটিয়ান হিমালয় বা ট্রান্স হিমালয়। এবার আমরা পরপর দেখে নেবো। প্রথমে আমরা দেখে নেবো আমাদের শিবালিক রেঞ্জ সম্বন্ধে। শিবালিক রেঞ্জের কিছু বৈশিষ্ট্য প্রথমে দেখে নিই, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমাদের আউটার হিমালয় নামে পরিচিত। এটা হচ্ছে লোকেটেড বিটুইন গ্রেট প্লেন্স অ্যান্ড লেসার হিমালয়। তার কারণ হচ্ছে আমাদের যে তোমাদের এক্ষুনি যেটা বললাম, যে একদম উত্তরে কি থাকে, একদম উপরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে গ্রেটার হিমালয়, তারপরে হচ্ছে এখানে থাকে আমাদের এই মিডিল হিমালয় যেটাকে বলা হচ্ছে, নিচে থাকে, তারপরে থাকে শিবালিক, আর তারপর এখানে আমাদের অ্যাকচুয়ালি ছবিটা এখানে ভুল দেখানো হচ্ছে, এরই মধ্যে সব থাকে একদম উপরের দিকে কি থাকে, উপরের দিকে আমাদের থাকে হচ্ছে আমাদের এই গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয় যেটাকে বলবে, তারপরে থাকে আমাদের মিডিল হিমালয়, এবং তারপরে নিচের দিকে থাকে হচ্ছে আমাদের এইভাবে নিচের দিকে থাকে হচ্ছে আমাদের শিবালিক, আর এইখানে হচ্ছে আমাদের থাকে গ্রেট প্লেন্স। তো সেটাই বলা হয়েছে যে মিডিল হিমালয় এবং এই যে গ্রেট প্লেন্স, এই দুটোর মাঝখানে কি থাকছে, এর মাঝখানে এইখানে হচ্ছে আমাদের শিবালিক থাকছে। the altitude varies from 600 to 1500 মিটার, মানে উচ্চতা 600 থেকে 1500 মিটার ভ্যারি করে, এবং এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 2400 কিলোমিটার, যেটা পশ্চিমে হচ্ছে পটোয়ার প্লেটু বলে একটা মালভূমি আছে, সেখান থেকে পূর্ব দিকে প্রায় ব্রহ্মপুত্র ভ্যালি অব্দি বিস্তৃত, ঠিক আছে, এটা হচ্ছে এর বর্ডার। দ্য সাউদার্ন স্লোপস আর স্টিপ হোয়াইল নর্দার্ন স্লোপস আর জেন্টাল। দক্ষিণ দিকের এটা স্লোপ যেটা আছে সেটা তুলনামূলক অনেক বেশি খাড়াই, উত্তর দিকের স্লোপগুলো জেন্টাল হয়ে থাকে। দ্য ওয়াইডথ অফ শিবালিক ভ্যারিজ ফ্রম
50 কিলোমিটার ইন হিমাচল প্রদেশ টু লেস দেন 15 কিলোমিটার ইন অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এই জায়গাগুলো বেশি বোঝানোর কিছু নেই, এখানে তোমাদের জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই দেখো এখানে তোমরা ম্যাপে দেখতেই পাচ্ছ যে আমাদের যে এই শিবালিক যেটা সেটা কীভাবে আসছে, এটাই তোমাদের দেখাচ্ছিলাম। ঠিক এর নিচে এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের গ্রেট প্লেন শুরু হয়ে যায়, আর এর উপরে কি থাকে, আমাদের মিডিল হিমালয়টা থাকে, এবং তার উপরে হচ্ছে গ্রেটার হিমালয় থাকে, এই হলুদ রঙের দাগটা। they are almost unbroken chain of low hills except for a gap of 80 to 90 kilometer which is occupied by the valley of তিস্তা রিভার অ্যান্ড রাইডাক রিভার। মানে এটা হচ্ছে পুরোপুরিভাবে আনব্রেকেবল, মানে কোনো রকম কোনো ব্রেক পয়েন্ট নেই, বা তোমরা বলতে পারো সেরকমভাবে মাউন্টেন পাস কিছু নেই। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভাগ আছে, মানে ফাঁকা জায়গা আছে, বা দুটো জায়গা হচ্ছে আমাদের উপত্যকা আছে, সেগুলো হচ্ছে তিস্তা রিভার এবং রাইডাক নদীর যে উপত্যকা, এই দুটো খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো শিবালিক হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই জায়গাগুলো তোমরা দেখে নিও, এই জায়গাগুলো আমি ফালতু ডিকটেট করে করে সময় নষ্ট করতে চাইছি না, এগুলো তোমরা নিজেরা পড়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, বিভিন্ন রিজনের বিভিন্ন যে নাম থাকে। আচ্ছা, এবার এখানে হচ্ছে কিছু ডিউনস থাকে, কি বলা হচ্ছে ডিউনস থাকে। ডিউন মানে কি, দেখো আমাদের যেটা আমি প্রথমেই তোমাদের এক্ষুনি হিমালয়ের অরিজিন সম্বন্ধে বলছিলাম, যে এটা কি হয়েছে, মূলত টেথিস সাগরে পলিমাটি ক্ষয়ের মাধ্যমে পলিমাটি জমা হয়েছে, পলিমাটি জমা হয়ে এটা তৈরি হয়েছে। তো এখানে বলা হচ্ছে কি, যে অনেক সময় কি হচ্ছিল, এই যখন পলিমাটিগুলো ক্ষয় হচ্ছিল, বা যেগুলোকে বলা হচ্ছে কংগ্লোমারেট, কী বলা হচ্ছে কংগ্লোমারেট, মানে স্যান্ড, স্টোন, সিল্ট, গ্র্যাভেল, ডেব্রিস ইত্যাদি ইত্যাদি। এখানে বলাই হয়েছে শিবালিক হিলস ওয়ার ফর্মড বাই অ্যাকুমুলেশন অফ কংগ্লোমারেট। কংগ্লোমারেট মানে হচ্ছে যে বালি, পাথর, বিভিন্ন ধরনের আবর্জনা, ডেব্রিস, এইগুলো একত্রে কংগ্লোমারেট বলছে। তো এই কংগ্লোমারেটগুলো অনেক সময় কী হয়েছিল, যখন প্রথম ডিপোজিশন হচ্ছিল সেই সময় ধরো কিছু নদী ছিল, নদী তৈরি হয়েছিল, যখন পাহাড়টার উৎপত্তি হচ্ছে তখন সেখান থেকে কিছু নদী তৈরি হয়েছে পাহাড়ের বরফ গলে। তো সেই নদীগুলোর কি হচ্ছিল, নদীগুলোর হচ্ছে পথে বাধা সৃষ্টি করেছিল। এই নদীগুলোর পথে বাধা সৃষ্টি করার কারণে কিছু টেম্পোরারি লেক তৈরি হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে সেই টেম্পোরারি, ওটাকে মুখে বলছে টেম্পোরারি, কিন্তু সেটা তারপর পার্মানেন্ট হয়ে গেছে, থেকে গেছে। এই টেম্পোরারি লেকগুলোকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ডিউন বা ডিউরাস। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে দিস কংগ্লোমারেটস in the initial stages of deposition obstructed the courses of river draining from the higher reaches of Himalayas and formed temporary lakes. When the rivers were able to cut their courses through lakes filled with conglomerate deposition, the lakes were drained away, leaving behind plains called dunes or dunes in the west called Duras West. আর এখানে বলা আছে যে টেম্পোরারি লেকগুলো ফর্ম হয়েছিল, সেই টেম্পোরারি লেকগুলো যখন ধীরে ধীরে আবার মানে আমি বললাম কি টেম্পোরারি লেকগুলো পরে পার্মানেন্ট মানে কি, ওটা তো এমন নয় যে একদিনে হয়ে গেছে, সেটাও দেখা যাবে কয়েক লক্ষ বছর ধরে সেই টেম্পোরারি লেকগুলো ফর্ম হয়েছিল। তারপর ধীরে ধীরে বহু মানে লক্ষ লক্ষ বছর ধরে সেই পাথরের মধ্যে দিয়ে জলের ঘষা লেগে লেগে যখন ফাইনালি রিভারটা হচ্ছে তার পথটা কেটে বেরিয়ে গিয়েছিল, মানে লেকের মধ্যে দিয়ে যখন রিভারটা পথটা কেটে বেরিয়ে চলে গিয়েছিল, তখন কি হয়েছিল, ওই যে এর মধ্যে রিভারের মানে নদীটা যে ছিল, নদীর মধ্যেও কিছু ডিপোজিশন নদীর তলদেশে জমা হয়েছিল। নদীটা চলে যাওয়ার পর কি জলটা ড্রেন হয়ে বেরিয়ে গেছে, কিন্তু ওই কংগ্লোমারেটের যে ডিপোজিশন, সেই ডিপোজিশনগুলো কি থেকে গেছিলো। এই যে পলিমাটি যে ডিপোজিশন বা অবশিষ্ট যে পলিমাটিটা রয়ে গিয়েছিল, সেটাই যে ল্যান্ড ফর্মটা তৈরি করে, সেটাকে বলে ডিউনস বা ডিউরাস। মানে ডুন বলা হয় কোথায়, তো পশ্চিম দিকে এটাকে বলা হয় ডুন, আর পূর্ব দিকে এটাকে বলা হয় ডিউরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়। এরই এক্সাম্পল হচ্ছে দেরাদুন। দেরাদুন যে আমরা বলি, দেরাদুন হচ্ছে এই ধরনের এক ধরনের দুন। উত্তরাখণ্ডে যে দেরাদুন, এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এটা হচ্ছে প্রায় 75 কিলোমিটার লম্বা হয় এবং 15 থেকে 20 কিলোমিটার চওড়া হয়। এখানে তোমরা ম্যাপে দেরাদুনটা দেখতে পাচ্ছ। এবং হচ্ছে কোটা, পাটলিকোত্রি, চুম্বি, কায়রড্রা, চৌখাম্বা, উধামপুর এবং কোটলি, এগুলো হচ্ছে কি বিভিন্ন ইম্পর্টেন্ট ডিউন। মানে দেরাদুনের সঙ্গে সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট ডিউনস আছে, তার এক্সাম্পল হচ্ছে এইগুলো। এরপর আমরা দেখব কি দ্য লেসার হিমালয়স অর মিডল হিমালয়স অর হিমাচল সম্বন্ধে। এটা গেল আমাদের কি শিবালিক সম্বন্ধে আমরা দেখে নিলাম, যে শিবালিকের মধ্যে ইম্পর্টেন্ট কী আছে, ডিউনস আছে, পাহাড়ের কিছু বৈশিষ্ট্য দেখে নিলাম, তাকে কী কী নামে ডাকা হয়, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কী কী নদী আছে, সেটা হচ্ছে রিভার তিস্তা এবং রায়ডাক। এরপর আমরা দেখব আমাদের লেসার হিমালয় সম্বন্ধে। লেসার হিমালয় আবার কি হচ্ছে, ইন বিটুইন শিবালিক ইন দ্য সাউথ অ্যান্ড গ্রেটার হিমালয় ইন দ্য নর্থ। অবভিয়াসলি ছবিটা দেখে নাও, এটা তোমাদের এতক্ষণ ধরে যে জিনিসটা বলছিলাম,
একদম উত্তর দিকে আছে আমাদের গ্রেটার হিমালয়, মাঝখানে হচ্ছে আমাদের লেসার হিমালয়, তারপরে 3 নম্বর এখানে আছে শিবালিক। এই জন্য এটাকে আউটার হিমালয়ও বলা হয়ে থাকে, কারণ এটা আউটসাইডে পড়ে। আর তারপর এই জায়গাটায় হচ্ছে আমাদের এই যে গ্রেট নর্দার্ন প্লেন্স তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে গ্রেট হিমালয় এবং দক্ষিণে হচ্ছে শিবালিকের মাঝখানে এটা ফর্মেশন হয়েছে। এরপরে দেখো বলা হচ্ছে রানস অলমোস্ট প্যারালাল টু বোথ দ্য রেঞ্জেস। এটা প্রতি দুটো রেঞ্জ মানে তোমাদের শিবালিক এবং যে গ্রেটার হিমালয় এদের প্যারালালি রান করেছে। এখানে ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু প্রায় প্যারালালি রান করেছে। They are also called lower Himalaya. The lower Himalaya ranges are 60 to 80 km wide and about 2,400 km in length. And elevation vary from 3,500 to 4,500 meter above sea level. ঠিক আছে, তাহলে লম্বা চওড়া মানে হ্যাঁ লম্বা চওড়া এবং উচ্চতা কতটা কি এটা তোমরা দেখে নিলে। Many peaks are more than 5,050 meter above the sea level and now snow covered throughout the year. The lower Himalayas have steep, bare southern slopes. Steep slopes prevent soil formation and gentle forest covered northern slopes. অর্থাৎ এর ক্ষেত্রেও কি দেখতে পাওয়া যায়, এর যে দক্ষিণ দিকে স্লোপটা কি প্রচণ্ড স্টিপ হয় এবং এরা কি মানে বেয়ার মানে কি এখানে কোনো গাছপালা নেই, মাটি ফাটি নেই, গাছপালা নেই, পুরো পাথুরে জমি। কিন্তু আবার উত্তর দিকে কী আছে, উত্তর দিকে কিন্তু স্লোপটা অনেক বেশি মানে অনেক কম আর কি, অনেক বেশি ঢালু, অতটা খাড়াই নয়, এবং এখানে কিন্তু ফরেস্ট দ্বারা কভার করা। মেজরিটি অফ দ্য হিমালয়ান হিল রিসর্টস লাইক সিমলা, মিসৌরি, রানীক্ষেত, নৈনিতাল, আলমোড়া, দার্জিলিং এটসেট্রা লোকেটেড হেয়ার। মানে এইগুলো হচ্ছে বিভিন্ন জনের রিসর্ট থাকে যেখানে লোকে বেশি বেড়াতে যায় বা পর্যটনটা হয়ে থাকে, সেগুলো কিন্তু এই মধ্যেই অবস্থিত। In Uttarakhand, the middle Himalayas are marked by Mussoorie and Nagtibba ranges. উত্তরাখণ্ডে মিডল হিমালয়ের অংশ বলতে কোনটা থাকে, সেটা হচ্ছে এই যে মুসৌরি এবং নাগটিব্বা। এখানে পরপর তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে দেখতে পাচ্ছ যে মুসৌরি এবং নাগটিব্বা। এটা একটু বুঝে নাও, এখানে দেখো পাহাড় তো এরকম আলাদা আলাদা করে দেখানো সম্ভব না যে এটা এই এতটাই মুসৌরি নাগটিব্বা, এরপর থেকে মহাভারত, এরকমভাবে ম্যাপে পাওয়া যায় না। তো এখানে তোমরা ছবি দেখে বুঝে নাও যে এই অংশটা হচ্ছে আমাদের মুসৌরি নাগটিব্বা। আর এখানে এই যে পাচ্ছ এই যে শিবালিকে যে টানা চলে গেছে শিবালিক, তার ঠিক উপরেই আছে আমাদের মুসৌরি নাগটিব্বা, যেটা কোথায়, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে। উত্তরাখণ্ডে হচ্ছে মুসৌরি আর নাগটিব্বা আমাদের মিডল হিমালয়কে ডিনোট করে। দ্য মহাভারত লেক ইন দ্য সাউদার্ন নেপাল ইজ এ কন্টিনিউশন অফ মুসৌরি রেঞ্জ। এই যে মুসৌরি নাগটিব্বা এটা আবার কোথায় কন্টিনিউ হয়েছে, যে মহাভারত, এখানে নামটা দেখতে পাচ্ছ, এইখান থেকে শুরু করে এই যে মহাভারতটা সোজা চলে গেছে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এখানে মহাভারতটা এটা কত দূর অবধি চলে গেছে, সেটা হচ্ছে নেপালে গিয়ে ঢুকে গেছে। কারণ অ্যাকচুয়ালি তোমরা এখানে যদি জিনিসটা ভালো করে দেখো, এইখান থেকে শুরু করে এই পোর্শনটা এটা কি নেপাল ভুটানের মধ্যে পড়ছে। ঠিক এখানে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল, এইখান থেকে এটা কি নেপাল ভুটানের মধ্যে পড়ছে। তো সেটাই এখানে বলা হয়েছে যে এই যে এখানে আমাদের যে মুসৌরি নাগটিব্বাটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা আমাদের কী হয়েছে, নেপালে আমাদের মহাভারত নামে কন্টিনিউ হয়ে গেছে। East of Kosi River, the Saptkosi, Sikkim, Bhutan, Miri, Abor and Mismi Hills represent lower Himalaya। এছাড়া আরও অন্যান্য যে বিভিন্ন আমাদের উল্লেখযোগ্য জিনিস আছে, তার মধ্যে নদী কি আছে, কোসি নদী আছে, সপ্তকোসি আছে, সেটা সিকিম, ভুটান, মিরি, এগুলো কি করে, এই লোয়ার হিমালয়কে রিপ্রেজেন্ট করে। এগেন দেখো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে এই মানে লেসার হিমালয় বিভিন্ন রিজিয়নে বিভিন্ন নামে পরিচিত। মানে ওই যে ঠিক বললাম যে আমাদের ধরো সাপোজ আমি যেটা এক্ষুনি দেখানো হলো যে উত্তরাখণ্ডে লেসার হিমালয়কে ডিনোট করে কে, বা সেটা হচ্ছে মুসৌরি রেঞ্জ এবং নাগটিব্বা রেঞ্জ, নেপালে কে মহাভারত লেক। ঠিক সেরকম একইভাবে জম্মু কাশ্মীরে হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ, হিমাচল প্রদেশে হচ্ছে ধোলাধর রেঞ্জ। এই যে এখানে পীরপাঞ্জাল রেঞ্জের ছবি তোমরা দেখতেও পাচ্ছ, এই যে পীরপাঞ্জাল রেঞ্জ তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এইগুলোই এখানে হচ্ছে বিভিন্ন নামে পরিচিত, মানে বিভিন্ন জায়গাতে এর কী কী অংশ আছে সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক যেমন এর আগেরটার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে। এরপর নেক্সট আমরা দেখব গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয় সম্বন্ধে আমরা দেখে নেব। ইট ইজ অলসো নোন অ্যাজ ইনার হিমালয় অর সেন্ট্রাল হিমালয় অর হিমাদ্রি। অ্যাভারেজ এলিভেশন হচ্ছে 6,100 থেকে 6,100 মিটার এবং চওড়া হচ্ছে 25 কিলোমিটার।
এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিস্টালাইন পাথর মানে গ্রানাইট, নিস এই ধরনের যে আগ্নেয় শিলা সেইগুলো দিয়ে গঠিত হয় এবং তার উপরে হচ্ছে কি হচ্ছে তার উপরে মেটামরফোস সেডিমেন্ট মানে লাইমস্টোন বা চুনাপাথরের লেয়ার আছে। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে আমাদের গ্রানাইট, নিস, আগ্নেয় শিলা, তারপরে চুনাপাথর আছে। তো এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে গ্রেট হিমালয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেট হিমালয়। গ্রেট হিমালয় অ্যাকচুয়ালি এই উপর থেকে শুরু করে পুরো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা গ্রেট হিমালয়, যেটা তোমাদের আমি অলরেডি ম্যাপে দেখিয়ে দিয়েছি। এই যে এই পুরো এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে আমাদের গ্রেট হিমালয়। দেখো এখানে হচ্ছে বিভিন্ন গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয় যা বলবে, গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের পাস আছে। এই পাসগুলোর মধ্যে তোমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় কী কী থাকে, জম্মু কাশ্মীরে বুর্জিল পাস, জজিলা পাস। লা মানেই কিন্তু পাতে, যে লা মানে হচ্ছে পাতে হচ্ছে মাউন্টেন পাস। হিমাচল প্রদেশ হচ্ছে বারালাছা পাস, হ্যাঁ শিবকিলা পাস। এছাড়া আমাদের উত্তরাখণ্ড হচ্ছে থাংলা, নীতি পাস, লিপু লেক। সিকিমে হচ্ছে নাথুলা, জেলেপলা, তারপর হচ্ছে কালিম্পং যেটা দার্জিলিংয়ের কাছে আছে, উইথ লাসা ইন তিব্বত, পাসেস থ্রু জেলেপলা। ঠিক আছে, জেলেপলা হচ্ছে কি ইম্পর্টেন্ট ট্রেড রুট কানেক্টিং কালিম্পং উইথ লাসা ইন তিব্বত, পাসেস থ্রু জেলেপলা। তিব্বতের লাসার সঙ্গে আমাদের দার্জিলিংয়ে যে কালিম্পং থাকে সেটাকে কানেক্ট করে হচ্ছে জেলেপলা। লা মানেই হচ্ছে কি, লা মানেই হচ্ছে আমাদের মাউন্টেন পাস। আচ্ছা মাউন্টেন পাস জিনিসটা কীরকম, ঠিক ওই যখন তোমাদের একটু আগে বলছিলাম না যে পাহাড়ের যে রেঞ্জগুলো হয় সেগুলো অলমোস্ট হচ্ছে কন্টিনিউয়াস হয়, মাঝখানে মাঝখানে কিছু ভাগ থাকে। সেখানে হচ্ছে যেমন এতে পড়াচ্ছিলাম, শিবালিকের ক্ষেত্রে পড়াচ্ছিলাম যে দুটোই মাত্র ফাঁকা আছে, সেটা হচ্ছে একটা তিস্তার উপত্যকা, একটা রায়ডাক উপত্যকা। ঠিক এই একই রকমভাবে এই গ্রেটার হিমালয়ে কী আছে, পাহাড়টা কিছু কিছু জায়গায় মাঝখানে মাঝখানে ফাঁকা আছে। ফর এক্সাম্পল যদি আমি এখানে দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা মতো অংশ আছে, মানে এইগুলোকে এখানে পাহাড়টা একটু ডিসকন্টিনিউয়াস আছে, হাইট কম আছে। তো এই ধরনের অংশগুলোকে কি বলা হয়, এই ধরনের অংশগুলোকে বলা হয়ে থাকে আমাদের কি, এই ধরনের অংশগুলোকে বলা হয়ে থাকে মাউন্টেন পাস। কি বলা হয়? মাউন্টেন পাস বলা হয়ে থাকে। তো সেই মাউন্টেন পাস এর এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে, এগুলো পড়বে ভালো করে, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট আমরা দেখব কি ট্রান্স হিমালয় সম্বন্ধে দেখব। ট্রান্স হিমালয় কী আছে দেখো, বলা হচ্ছে দ্য ট্রান্স হিমালয় আর দ্য হিমালয়ান রেঞ্জেস ইমিডিয়েটলি নর্থ অফ দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ। যে গ্রেট হিমালয় রেঞ্জ আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক তার উত্তরের দিকে আমাদের কী আছে, ট্রান্স হিমালয় রেঞ্জ আছে। সেটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা ট্রান্স হিমালয় রেঞ্জের মধ্যে পড়ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। অলসো কল টিবেটিয়ান হিমালয় বিকজ মোস্ট অফ ইট লাইফ ইন টিবেট, কারণ এটা বেশিরভাগটাই তিব্বতের মধ্যে পড়ে। দ্য অ্যাভারেজ এলিভেশন ইজ 3000 মিটার অ্যাবাভ মিন সি লেভেল। দ্য অ্যাভারেজ ওয়াইড চওড়া হচ্ছে 40 কিলোমিটার, আর অ্যান্ড অ্যাবাউট 250 কিলোমিটার সেন্ট্রাল পার্ট, মানে হচ্ছে আমাদের মাঝখানে যেটা সব থেকে বেশি চওড়া সেটা হচ্ছে 225 কিলোমিটার। এবং এটার দৈর্ঘ্য হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে প্রায় 1000 কিলোমিটার। এরপর দেখো এর মধ্যে যে রেঞ্জগুলো পড়ে সেগুলো হচ্ছে জাস্কার, লাদাখ অ্যান্ড কৈলাস অ্যান্ড কারাকোরাম আর মেন রেঞ্জেস। অর্থাৎ এখানে পরপর যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কারাকোরাম, লাদাখ, জাস্কার আর কৈলাস, এগুলো সবই হচ্ছে কি, সবই হচ্ছে আমার কৈলাসটা এখানে দেখানো নেই, সবই হচ্ছে কি এগুলো আমাদের ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। দ্য নাঙ্গা পর্বত ইজ ইন দ্য জাস্কার রেঞ্জ, এবং এর মধ্যে জাস্কার রেঞ্জের মধ্যে মূল যে পর্বতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি নাঙ্গা পর্বত। তারা এর একটা ছবি এইখানে, হ্যাঁ এইখানে তোমরা হয়তো দেখতে পাবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিবেটিয়ান প্ল্যাটু, তারপরেই আছে এখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ যে কারাকোরাম রেঞ্জ আছে, লাদাখ রেঞ্জ আছে, জাস্কার রেঞ্জ আছে, এই দেখো কৈলাস রেঞ্জ দেখতে পাচ্ছ, কৈলাস রেঞ্জ এখানে তোমরা দেখতে পাচ্ছ কৈলাস রেঞ্জ। তারপরে এখানে যে পীর পাঞ্জাল রেঞ্জ, এগুলো সবই আছে। আর ধীরে ধীরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের গ্রেট হিমালয়ান রেঞ্জ, লেসার হিমালয়, শিবালিক। এখানে তোমরা পরপর এটা দেখতে পাচ্ছ কি গ্রেট হিমালয়ান রেঞ্জ কোনটা, লেসার হিমালয়, শিবালিক, এগুলো সব দেখতে পাচ্ছ। এইখানে দেখো এই যে আরাবল্লী পর্বত, যেটা সম্বন্ধে তোমাদের এখানে বলছিলাম, যেটা হচ্ছে অবশিষ্ট পর্বত। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা, আর এইখান থেকে এটা হচ্ছে আমাদের পামির গ্রন্থি যেটাকে বলা হয়, যেখান থেকে ধরা হয় যে সব পর্বতগুলো উৎপত্তি হচ্ছে পামির গ্রন্থি। এইখান থেকে আমাদের পরপর কারাকোরাম রেঞ্জ, জাস্কার রেঞ্জ, লাদাখ রেঞ্জ, কৈলাস রেঞ্জ, এই মূল চারটে আমরা দেখতে পাচ্ছি। আর এই নান্দা পর্বতটা সরি ফ্রেন্ডস এখানে আমি দেখাতে পারলাম না, এটা পাইনি আমি এখানে ম্যাপের মধ্যে পাইনি। তো মনে রাখো যে আমাদের জাস্কার রেঞ্জের মধ্যে কি পড়ে, নাঙ্গা পর্বতটা পড়ে। নর্থ অফ জাস্কার রেঞ্জ ইজ রানিং প্যারালাল টু দ্য লাদাখ রেঞ্জ। জাস্কার রেঞ্জটা আবার কি লাদাখ রেঞ্জের প্যারালালে হচ্ছে যায়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে লাদাখ আছে, এখানে জাস্কার আছে, দুটো কীভাবে প্যারালাল রান করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ।
এই লাদাখ রেঞ্জ আর এই জাস্কার রেঞ্জ, মানে বলা হয়েছে জাস্কার রেঞ্জের উত্তর দিকের যে অংশটা সেটা হচ্ছে কি লাদাখ রেঞ্জের প্যারালাল যায়, কারণ জাস্কার রেঞ্জ তো বড় চলে গেছে, এইটা ছোট্ট একটা লাদাখ রেঞ্জ, তারপর এটা কৈলাস রেঞ্জ। তো সেটাই বলা হয়েছে জাস্কার রেঞ্জের যে উত্তর অংশটা লাদাখ রেঞ্জের সঙ্গে সমান্তরালে যায়। এরপরে দেখো বলা আছে দ্য কৈলাস রেঞ্জ ইন ওয়েস্টার্ন তিব্বত ইজ অ্যান অফশুট অফ লাদাখ রেঞ্জ। কৈলাস রেঞ্জ হচ্ছে কি ওই লাদাখ রেঞ্জের যদি একটা মানে অংশ তোমরা বলতে পারো আর কি। দ্য হাইয়েস্ট পিক ইজ মাউন্ট কৈলাস, এখানে হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট কৈলাস, এটা 6,714 মিটার। রিভার্স ইন্দাস অরিজিনেটস ফ্রম দ্য নর্দার্ন স্লোপস অফ কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জ থেকে কি রিভার্স ইন্দাস অরিজিন করেছে। এই দেখো ইন্দাস রিভার দেখিয়ে দিচ্ছি, ইন্দাস রিভার আছে, সতলুজ নদী আছে, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে আমাদের ওই কৈলাস রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে কি ইন্দাস রিভার। এগুলোর ম্যাপ পাওয়া সত্যি কথা বলতে খুবই কঠিন, এগুলোর প্রপার ম্যাপ পাওয়া যায় না, তাও যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া হচ্ছে নর্থার্ন মোস্ট রেঞ্জ অফ ট্রান্স হিমালয় রেঞ্জেস ইন ইন্ডিয়া ইজ কারাকোরাম রেঞ্জ, অলসো নোন অ্যাজ কৃষ্ণগিরি রেঞ্জ। তো কারাকোরাম রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ সব থেকে উত্তরে আছে কি কারাকোরাম রেঞ্জ, সব থেকে উত্তরে আছে আমাদের কারাকোরাম রেঞ্জ। সাম অফ দ্য পিকস আর মোর দেন 8,000 মিটার্স অ্যাবাভ সি লেভেল হুইচ ইজ K2, গর্ডন অস্টিন और কারেরাও কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে। ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়ান ইউনিয়ন। ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে এটার পড়ে না, বর্তমানে আমাদের কারাকোরাম কোথায় পড়ে গেছে, POK বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে গেছে। তো অপশানে যদি দেয় সেখানে তোমাদের মনে রাখতে হবে এটা কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা বর্তমানে হাইয়েস্ট পিক, এখন এটা আমাদের আর ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে পড়ছে না। The Ladakh Plateau lies to the northeast of Karakoram range. It has been dissected into number of plains and mountains by Soda Plains, Aksai Chin, Linjigi Tang, তারপর হচ্ছে ডিপসাং প্লেন অ্যান্ড চেনমো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি এখানে বলা হয়েছে যে আমাদের যে লাদাখ প্ল্যাটু থাকে সেটা কারাকোরাম রেঞ্জের নর্থ ইস্টের মধ্যে পড়ে, সেটা কি থাকে সেখানে কিন্তু অনেকগুলো মানে ছোটো ছোটো প্লেন্স আছে, মানে সমভূমি মতো আছে, মালভূমি আছে, এগুলো সব এখানে তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ নাম, এখানে পরপর নামগুলো দিয়েছে, নামগুলো একটু দেখে নিও। আচ্ছা, এইখানে তোমরা দেখো যে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে পূর্বাঞ্চল আর ইস্টার্ন হিলস। তো পূর্বাঞ্চল আর ইস্টার্ন হিলসের পজিশন তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে লম্বা করে যে নেমে গেছে। এই আমি তোমাকে বলেছিলাম যে নর্থ ইস্টের একদম নর্থ ইস্ট ইন্ডিয়াতে যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল। সেই পূর্বাঞ্চলটা এখানে দেখতেই পাচ্ছ, এটা বলাই হচ্ছে দেখো ইস্টার্ন হিলস অফ দ্য পূর্বাঞ্চল আর দ্য সাউথওয়ার্ড এক্সটেনশন অফ হিমালয়াস রানিং অ্যালং দ্য নর্থ ইস্টার্ন এজ অফ ইন্ডিয়া। At the Dihong Gorge, the Himalayas take a sudden southward bend from the series of comparatively low hills, which are collectively known as পূর্বাঞ্চল। অর্থাৎ বলছে ডিহং জর্জ বলে একটা জায়গা আছে যেখান থেকে দেখা গেছে হঠাৎ করে হিমালয় এটা একটা সাউথওয়ার্ড বেন্ড নিয়েছে, মানে কি এতক্ষণ দাঁড়াও কীভাবে বোঝাবো তোমাদের, হ্যাঁ এই কি এতক্ষণ ধরে কি মাউন্টেনগুলো তো এইভাবে মুভ করছিল, হঠাৎ করে এইরকম জায়গা থেকে দেখো সাউথের দিকে মানে দক্ষিণ দিকে একটা বেন্ড নিতে শুরু করেছে। কোথা থেকে? ওই ডিহং জর্জ থেকে হঠাৎ করে এটা দক্ষিণ দিকে একটা বেন্ড নিতে শুরু করে। এই দক্ষিণ দিকের যে অংশটা, এইখানে যে ছোট্ট মতো অংশটা, এই অংশটা যেটা দক্ষিণ দিকে বেন্ড হয়ে ছোটো কম্পারেটিভলি লো হাইটের যে মাউন্টেনগুলো ফর্ম করেছে সেটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পূর্বাঞ্চল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পূর্বাঞ্চল, কারণ এটা একদম নর্থ ইস্টার্ন রেঞ্জের মধ্যে পড়ে এবং কীভাবে সাউথওয়ার্ড বেন্ড নিচ্ছে সেটা দেখতেই পাচ্ছ, এইভাবে যাচ্ছিলো দিয়ে সেখান থেকে হঠাৎ করে এইভাবে বেঁকে গেছে দক্ষিণের দিকে। আর তোমাদের এবং এটা কি বলা হচ্ছে দেখো, দে রান অ্যালং দ্য ইন্ডিয়া মায়ানমার বর্ডার এক্সটেন্ডিং ফ্রম অরুণাচল প্রদেশ ইন দ্য নর্থ টু মিজোরাম ইন দ্য সাউথ। তো সেটা তোমরা এখানে ম্যাপ থেকে আশা করি বুঝতে পারছো যে এটা একদম হচ্ছে এই বর্ডার বরাবর গেছে, কারণ ঠিক এর পাশে এখানেই আমাদের কি আছে, মায়ানমার আছে, এখানে আছে কি মায়ানমার, ঠিক ইন্ডিয়া মায়ানমারের বর্ডার বরাবর এরা কোথা থেকে অরুণাচল প্রদেশ থেকে মিজোরাম অবধি এক্সটেন্ড করেছে। ঠিক আছে, তাহলে এই গেল ছিল আমাদের পূর্বাঞ্চল বা ইস্টার্ন হিলস সম্বন্ধে আমরা দেখে নিলাম। তো আমাদের পূর্বাঞ্চল বা ইস্টার্ন হিলসের পরে একটা লাস্ট একটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই, সেটা একবার দেখিয়ে দিলে তোমাদের ভালো হয়। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে মেন মাউন্টেনগুলো তার পজিশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের কি, এইখানে আছে আমাদের মাউন্ট এভারেস্ট, তারপরে এইখানে আছে কাঞ্চনজঙ্ঘা যেটা আমাদের কারেন্টলি ইন্ডিয়ার হাইয়েস্ট পিক। আর এই যে বলছিলাম না K2 এখন কোথায় চলে গেছে? K2 এখন POK
বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে ঢুকে গেছে, তাই এটা ইন্ডিয়ার হাইয়েস্ট পিক আর এখন নেই। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখো যতটা সম্ভব ম্যাপ দেখে বোঝানো যায় ততটা সম্ভব ম্যাপ দেখে জিনিসটা বুঝিয়েছি। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হয়নি। যদি প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানিও কী প্রবলেম হচ্ছে, কারণ এগুলো অ্যাকচুয়ালি ম্যাপ পাওয়া খুব কষ্টকর ব্যাপার। যতটা সম্ভব আমি এদিক চারদিক থেকে ঘেঁটে যতটা ম্যাপ দেওয়া যায় ম্যাপ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আর নেক্সট দিন আমরা কী করবো, হিমালয়টা কন্টিনিউ করবো। হিমালয়ের আরও কিছু ভাগ আছে সেটা দেখে নিয়ে সেটা শেষ করে দিয়ে তারপর আমরা নর্দার্ন প্লেন্সে ঢুকবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।